আমরা দুঃখিত, আমরা একটুখানি যান্ত্রিক গোলযোগের কারণে মোবাইলটা অফ হয়ে গিয়েছিল। সবাই কি আছেন আমাদের সাথে? সবাই কি আছেন? পাভেল, আমরা একটু সময় ওয়েট করছি, কোন কারণে অফ হয়ে গেল ঠিক বুঝতে পারছি না। যা হোক, কিন্তু আমি আশাবাদী, বাড়ি ভাই আপনার প্রশ্নের উত্তরে ছিলাম, আমি আশাবাদী যে আমি হয়তো বা উপন্যাসটা শেষ করতে পারবো আগামী, যেহেতু আমাদের প্রকাশকরা বইমেলা উপলক্ষেই বই প্রকাশ করেন, সেহেতু আমি ওই ফেব্রুয়ারিকে টার্গেট ধরেছি। যদি প্রত্যাশা করছি আমাদের এই বিশ্ব খুব দ্রুত সুস্থ হয়ে যাবে, আমরা একটা সুস্থ পৃথিবীতে ফিরে আসব এবং স্থির মনে স্থিত হয়ে লিখতে পারবো। আরও যেন কার প্রশ্ন ছিল এখানে, দোলা বলছিল যে এই সময়ে এই প্রেক্ষাপটে কী নিয়ে আমাদের নাটক হওয়া উচিত। আমাদের নাটক হওয়া উচিত, হ্যাঁ সেগোপ্তা কেমন আছো? রতন দাস, হ্যাঁ সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের কিছু প্রশ্ন থাকলে করতে পারো। আসলে কি, আমরা যারা শিল্প সাহিত্য সংস্কৃতি অঙ্গনে কাজ করি, আমরা কিন্তু এক সময় ছিল রাজাদের গৃহপালিত, রাজাদের রাজসভা পালিত কবি সাহিত্যিক থাকতো, তাদের কাজ ছিল রাজাদের বন্দনা করার। এখন শিল্প সাহিত্য যারা করে, সংস্কৃতি যারা করে, তাদের কাজ হলো যে আমাদের যে রাজাদের জনবিরোধী গণবিরোধী যেসব পদক্ষেপ থাকে সেগুলো চোখে একটু এগিয়ে দিয়ে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া। তো এই দায়বোধটা আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশে থাকে, আমরা কিন্তু দায়িত্ব ছাড়া বা দায়বদ্ধতা ছাড়া কাজ করতে পারি না। হ্যাঁ, হবিগঞ্জে নিয়মিত থিয়েটার হয়। আপনি বোধহয় এর আগে একটা প্রশ্ন করেছিলেন যে হবিগঞ্জে মঞ্চ আছে কিনা। হবিগঞ্জে কিন্তু আমরা একটু বলি যে মঞ্চ আছে আবার নাই। হবিগঞ্জে আমি বলি, হ্যাঁ তুমি বলো। হবিগঞ্জের মঞ্চের ব্যাপারটা আমি বলি। আমাদের হবিগঞ্জে আমরা অত্যন্ত ভাগ্যবান ছিলাম যে কিবরিয়া মিলনায়তন নামে একটি মঞ্চ হয়েছিল হবিগঞ্জে। 600 আসনের সেন্ট্রাল এসি ছিল, বিশাল জায়গা জুড়ে সেটা ছিল। কিবরিয়া আমাদের প্রয়াত অর্থমন্ত্রী সাহেব সেটা করে দিয়েছিলেন। তো দুঃখের বিষয় হয়েছে তার পরবর্তীতে সেই মিলনায়তনটিকে অত্যন্ত অবহেলা ভরে এটাকে মৃত্যুর কূলে ফেলে দেওয়া হয়েছে। সেখানে আজ এসি নেই, সেখানে কারেন্ট, সেখানে জেনারেটর খুলে ফেলা হয়েছিল এবং সেটার ভাড়া নির্ধারিত করা হয়েছিল 20,000 টাকা, যেটা আমরা সমস্ত সংস্কৃতি কর্মীবৃন্দ আমরা সেটা প্রতিবাদ করেছিলাম, কিন্তু কিছুই হয়নি, কেউ কোনো কর্ণপাত করেনি। এইটি একটি বিরাট ব্যর্থতা আমাদের হবিগঞ্জের সাংস্কৃতিক কর্মীদের যে এই মঞ্চটিকে আমরা চালু করতে পারিনি। পরবর্তীতে আমাদের শিল্পকলা একাডেমি এখানে একটি মঞ্চ করেছিল, কিন্তু সেটাও ছিল ব্যবহার অনুপযোগী এবং বহুমুখী ব্যবহারের জন্য তো নয়। কিন্তু আমরা আশান্বিত হয়েছি যে আমাদের বর্তমান মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাখি প্রায় 1.5 কোটি টাকা সেখানে এটা পুনঃসংস্কারের জন্য অর্থ বরাদ্দ করেছেন এবং সম্প্রতি সেটার সংস্কার কাজ সম্পন্ন হয়েছে, উদ্বোধন হয়েছে এবং এখন আমরা আশা করি এখানে আমরা নিয়মিত ভালো নাট্যচর্চা করতে পারবো। আরেকটি আছে হবিগঞ্জ পৌরসভার, সেটাও থিয়েটার উপযোগী বা কোনো উপযোগী না। আমরা মনে করি যে হয়তো স্টুডিও থিয়েটার হিসাবে সেটা ব্যবহার করা যাবে। এটি আসলে হবিগঞ্জের মূল সংস্কৃতির কেন্দ্রবিন্দু ছিল এই পৌরসভার হলটি, কিন্তু এই হলটি ভেঙে যখন রিনোভেট করা হলো, মানে পুনর্নির্মাণ করা হলো, তখন এটা ভালোর বদলে খারাপ হলো, একদমই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়লো। আসলে নাটক কেন, কোনো অনুষ্ঠানে ওইখানে করার মতো ছিল না। এবং আমাদের দুঃখ যেটা সারা দেশেই একই সমস্যা যে সংস্কৃতিতে বিনিয়োগ করতে হয় সরকারের, জাতি গঠনের জন্য শিক্ষিত এবং সংস্কৃতি বোধ সম্পন্ন জাতি আমাদের দরকার। কিন্তু আশ্চর্যের বিষয় হয়েছে যে প্রত্যেকটি হল থেকে যারা হলের দায়িত্বে আছেন তারা চায় ওই জায়গা থেকে ব্যবসা করতে, কিন্তু এটা তো ব্যবসার জায়গা না, এটা হচ্ছে বিনিয়োগের জায়গা, আপনার জাতির জন্য, আপনার রাষ্ট্রের জন্য, আপনার ভবিষ্যতের জন্য, প্রজন্ম তৈরি করার জন্য। তাই আমাদের মূল দাবি যে এই জায়গাটিতে হলগুলাতে সাবসিডি দিয়ে আপনাদের হলের ভাড়া নির্ধারণ করতে হবে থিয়েটার কর্মীদের জন্য, সংস্কৃতি কর্মীদের জন্য। এটা আমাদের মূল দাবি এবং হবিগঞ্জে যে সময় নির্ধারিত হবে অবশ্যই আমরা আন্দোলনে থাকব, পথে থাকবো। আমরা বোঝাতে চেষ্টা করব কর্তৃপক্ষকে যে সংস্কৃতি নিয়ে ব্যবসা হয় না, সরকারের আয়ের অনেক খাত আছে, আপনারা ওই জায়গা থেকে খাত করেন, ওই জায়গা থেকে অর্থ সংগ্রহ করুন আর বিনিয়োগ করুন
ভবিষ্যৎ রাষ্ট্রের বাসিন্দাদের জন্য। রাসেল, কোনোদিন আমার গান শুনেছিস? আমি গান গাই? আচ্ছা, আমার এই বিভাজন নাটকের ডায়লগ শুনতে চেয়েছেন কেউ শান্তনুর কাছ থেকে। আমি শান্তনুকে বিভাজন? অনুরোধ করি, হ্যাঁ, বিভাজনের শেষ অংশটুকু একটু অভিনয় হয়ে যাক। এটা একটা কঠিন ব্যাপার হঠাৎ করে। বিভাজন নাটকের শেষে যেটা হয় যে 47-এর দেশ ভাগের পর যে সময় একজন সামন্ত শাসক দেখেন যে ধর্মের নামে দেশ বিভাজিত হয়ে যাচ্ছে, হিন্দু মুসলিম দাঙ্গায় ভাতৃপ্রতিম সব নাগরিক মৃত হয়ে পড়ে আছে, এবং ওনারই ছেলে যে স্বদেশী আন্দোলনে গিয়েছিল, তারা ভেবেছিল হয়তো দুটো দেশ ভাগ হয়ে গেলে শান্তি আসবে, কিন্তু আসলে মানুষের মনে তো আর বিভাজিত করা যায় না, মানুষের মনকে তো আর বিভাজিত করা যায় না রাজনীতি দিয়ে। সব শেষ দৃশ্যে যে সময় বিভিন্ন মৃতদেহগুলো পড়ে আছে, এবং তারপর পরই কলকাতা থেকে ওনার ছেলে আসলেন, আমিনুদ্দির সাথে দেখা হলো, এবং একেবারে শেষে সেই ভগ্ন হৃদয়ে হরপ্রসাদ রায় সেই মন্দিরের চাতালে আসলেন। এসে উনি ছেলেকে প্রশ্ন করলেন, কি যেন ছিল, কি করলা আন্দোলন করে? কি করলা? দেশটারে ভাগ করলা না, ডাকাতি করার দিন শেষ হয়েছে তোমার। কি করলা ডাকাতি কইরা? দেশটারে ভাগ করলা, মানুষগুলারে ভাগ করলা। কি কো তুমি? কি লাভ হইল তোমার? ধর্মের নামে মানুষে মানুষে বিভাজন, অখণ্ড জন্মভূমিরে কিছু লোকের তুচ্ছ স্বার্থে খণ্ডিত করা। কি অধিকার আছে তোমার? মানুষে তার জন্ম ভিটা ছাইরা চলে যাইবার কথা কও। তখন ছেলে বলছে, আমি বলার কে বাবা, এখনো কিছু সময় আছে হাতে, হয়তো সিরাজ মিয়া কিছু দিতে পারে, দাম দর কিছু দিতে পারে। তখন হরপ্রসাদ রায় আবার খেপে যান, শশী বলে চিৎকার করে তাকিয়ে থাকেন শশীর দিকে, এবং তারপর তিনি স্বগত বলেন, গভীর হতাশায় নতজানু হতে থাকেন একজন সামন্ত শাসক। এই মাটি তার মাতৃসম, মাতৃগর্ভের মতো উষ্ণতায় যে মাটিতে পরিপুষ্ট হয়েছে, সে সীমাহীন প্রত্যাশায় তাকে আশ্রয় দিয়েছে নির্ভরতায়। এই জন্মভূমির উষ্ণ হাওয়ায় তার সজীবী নিঃশ্বাস, তিল তিল স্বপ্ন শ্রম আর সত্তায় মিশে আছে যে স্বদেশ। এক কলমের খোঁচায় তাকে ছেড়ে চলে যেতে হবে, সেই দেশের সাথে নারী ব্যবচ্ছেদ করে। তারপর তিনি তুলসী বিধি দেখিয়ে বলছেন, এই মাটিতে, এই তুলসী বেদিতে আমার বাবা, আমার দাদা শেষ নিদ্রা গেছে। আমার শেষ নিদ্রা ওইখানে হইব। দেশ ছাইরা যাইবার হয়, তোমরা যাও, আমি যাব না। এই মাটির উপর জন্ম থেকে অধিকার আমার। তারপর গান আছে এবং আরো কিছু কথা আছে, তার মাধ্যমে নাটকটি শেষ হয়। ধন্যবাদ শান্তনু। আচ্ছা, তরুণের জন্য কি একটা প্রশ্ন ছিল এখানে? আমি তরুণ সরকার আসছিল, হাওর বাওরের দেশ, কি প্রশ্নটা চলে গেল। দাদা বৌদির জন্য শুভকামনা, বেঁচে থাকলে আগামী পৃথিবীতে আপনাদের ভালো ভালো কাজে দেখা হবে। নিশ্চয়ই আমরা সবাই বেঁচে থাকবো, সুন্দর সুস্থ পৃথিবীতে আমরা বেঁচে থাকবো, অবশ্যই থাকবো।
আমরা খ্যাপার পেজে আছি। আপনাদের কিছু ধন্যবাদ, চমৎকার হয়েছে দাদা, এক্সেলেন্ট পারফরমেন্স, ধন্যবাদ। ভালোবাসি অহর্নিশি, জুনায়েদ আহমেদ, সজীব, জয় হোক অবশ্যই, দীপু দেব, নাইস দাদা, থ্যাংক ইউ, ধন্যবাদ। হ্যাঁ দোলা, তোমার প্রশ্নের উত্তরটি আমি দিয়েছি। তুমি এই সময় বলতে আমাদেরকে এই করোনাকাল বুঝিয়েছ। করোনাকাল যদি হয়, আমার মনে হয় যে এই সময় আমাদের কিছু ঘরে বসে আমরা কিছু কাজ করতে পারি, যেগুলো আমাদের সাংস্কৃতিক কর্মীদের দায়িত্বের মধ্যে পড়ে। যে এখন আমাদের যে একটা মানবিক সংকট দেখা দিয়েছে, যে মাকে জঙ্গলে ফেলে আসছে একজন, সেটা হয়তো একটা ঘটনা, কিন্তু হাজার হাজার ছেলেরা মাকে পাহারা দিয়েও তো রাখছে। তো এই সমস্ত মানে একদম আপডেট ইনফরমেশনগুলো যদি আমরা অভিনয়ের মাধ্যমে ঘরে বসে একটু লাইভ করতে পারি বা রেকর্ড করে ছাড়তে পারি, আমাদের যেহেতু এখন সবাই অনলাইন নির্ভর হয়ে পড়েছে, মানুষের হয়তো অনেকখানি উপকার হয়। আর বিশেষ করে ঘরে থাকার জন্য মানে এই সোশ্যাল ডিস্টেন্সটা বজায় রাখার জন্য আমরা কিছু সচেতনতামূলক কাজ এই সময়টাতে করতে পারি, আমার কাছে যা মনে হয় আর কি। এখন তো আসলে সব হিসাব নিকাশ সমস্ত কিছু উল্টে পাল্টে গেছে, সারা বিশ্ব একদম এলোমেলো হয়ে গিয়েছে। না, আমি ভাবছি আমাদের আগামী থিয়েটারটা আসলে কি করে হবে। যেটা বোঝা যাচ্ছে যে আগামী এই সময়ও, আগামী শীতে সময়ও হয়তো করোনার একটা প্রভাব থাকবে বিশ্বময়। কিন্তু আমাদের থিয়েটারটা কি হবে, কিভাবে আমরা থিয়েটার করব? আমরা যদি এতদিন বসে থাকি, তাহলে আমি নিশ্চিত যে আমাদের অনেক থিয়েটারের দল ভেঙে যাবে, আমাদের অনেক কর্মীকে আমরা হারাবো, আমরা পাবো না। এই ব্যাপারটাও হয়তো আমাদের যারা থিয়েটার নিয়ে চিন্তা করেন দেশে বিদেশে, আমাদের একটা ভাবনায় আসা উচিত যে আমরাও কী করে সুরক্ষিতভাবে দর্শককে সুরক্ষিত রেখে নিজেরা সুরক্ষিত হয়ে কি করে আমরা থিয়েটারটা করতে পারি। কারণ থিয়েটার ছাড়া তো আমরা বাঁচব না, থিয়েটার নিয়ে আমাদের থাকতে হবে। আজকে আমি ফান করে একটি পোস্ট দিয়েছি যে হয়তো পিপি পরে আমাদের থিয়েটার করতে হবে, কিন্তু এটা ফান হলেও এটার মধ্যে তো আসলে আমাদের অনেক অন্তরের ক্ষরণ, যে কি করে থিয়েটারটা আমরা বাঁচিয়ে রাখবো। হয়তো বা এমনও হতে পারে অনলাইনে আমাদের থিয়েটারকে বাঁচিয়ে রাখতে হবে, বা হয়তো আমাদের ব্লকিং চেঞ্জ করে থিয়েটারটা বাঁচিয়ে রাখতে হবে। কি হয় না, আমি আশা করি, আমি আসলে এতদূর ভাবতে চাই না। আমি আশা করি আগামী 2-1 মাসের মধ্যেই আমরা সুখবর পাবো, হয় ওষুধ পাবো, নতুবা প্রতিষেধক পাবো, একটা না কিছু পাবোই, এবং মানুষ আবার সেই পুরনো পৃথিবীতে ফিরে যাবে নতুন মূল্যবোধ নিয়ে। সব অমানবিকতার মূল্যবোধগুলো হেরে যাবে এবং আমরা নতুন পৃথিবীতে প্রবেশ করবো। আমি আসলে আশা করতে চাই, ভীষণ আশাবাদী মানুষ। পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানুষ বিভিন্ন গবেষণা করছে, আমরা দেখি প্রতিদিন আপডেট পাচ্ছি। হয়তো একটা না একটা আলো আসবেই। খ্যাপার পেজে লিখে আছে আলো আসবে, আমিও সেটা আশা করি। আমাদের পিপি পরে অভিনয় করতে হবে, আমরা আশা করি, এবং আমরা চাই যে মিথ্যে দম্ভ নিয়ে আমরা পৃথিবীতে আছি, সেই দম্ভ যেন আমাদের ভেঙে যায়, আমরা যেন আরও নত হই। আমরা রাষ্ট্রে আমরা চাইব যে আমাদের যুদ্ধ খাতে আমাদের ব্যয়ের দরকার নেই, আসলে আমাদের জনস্বাস্থ্য এবং শিক্ষা, এই দুটো খাতে আমাদের বরাদ্দ দরকার আমাদের আগামী সুন্দর বিশ্বের জন্য। নতুন নাটকের পার্ট অনলাইনে শুরু করতে হবে ফয়সাল ভাই। আচ্ছা, পাভেলের একটা প্রশ্ন ছিল, আমাদের এখন মঞ্চে যে নাটকগুলো আছে সেইগুলো সাহিত্য মান নিয়ে। আসলে দেখো, আমি তোমাকে একটু ভূমিকা দিয়ে বলি। আমি ভারতের পশ্চিমবঙ্গের একটা অনলাইন পেজের সঙ্গে জড়িত আছি। এই পেজটা শুধুমাত্রই নাট্যকারদের পেজ। আমরা যারা শান্তিনিকেতন একসঙ্গে ওয়ার্কশপ করেছিলাম, অনেকে আছে, অনেকে আমার পরিচিত, অনেকে আমার অপরিচিত। ওদের সঙ্গে এই বিতর্কটা আমার প্রায়ই হয় যে নাটকের সাহিত্য মান আর কি। ওরা যে নাটকগুলো করে ডায়লগ বেইজ নাটক, মানে সংলাপ ভিত্তিক নাটক, শুধুমাত্র সংলাপ ভিত্তিক নাটক। ওরা এই যে গত বিভাজন নিয়ে যখন শান্তনরা কলকাতায় শো করলো, তখন এই প্রশ্নটা বহরমপুরে, তারপরে কলকাতায়, তারপরে আরেকটা কোথায় গিয়েছিলে তোমরা? না, শিলচরে না, এর আগে যে গেলে পুরুলিয়া। এই প্রশ্নটা এসছে যে আপনারা যে এই ধারার নাটকটি করেন, অনেকেই তারা নাকি নতুন দেখেছে, অথচ আমরা গত 20 বছর ধরে একই ধারায় নাটক করছি। আমরা মনে করি নাটকের একটা পাঠমূল্য থাকবে, নাটকের একটা সাহিত্য মূল্য থাকবে। তারা কিন্তু এখন ওই জায়গাটিতে আসতে পারেনি, তারা সংলাপ নির্ভর নাটক করে। এবং আমি কলকাতার পশ্চিমবঙ্গের যে নাটকগুলো দেখি, তাদের এক্সপ্রেশন, তাদের মানে কাহিনী এখনও ড্রয়িং রুম কেন্দ্রিক, ড্রয়িং রুম থেকে মনে হয় বের হতে পারেনি।
অনেকগুলো, আমি বেশিরভাগ আমি যেগুলো দেখেছি আমি বারবার বলছি যে আমি যা দেখেছি তার ভিতরে, কিন্তু এর বাইরেও আমি দেখেছি। আমি শান্তিনিকেতনে যে পারফরমেন্সটি দেখলাম, ওরা ওপেন খোলা মঞ্চে এরিনা ফর্মে করছে, তো সেই দিক থেকে আমি মনে করি যে নাটকের সাহিত্য মূল্য অবশ্যই থাকতে হবে, পাঠ মূল্য অবশ্যই থাকতে হবে, এটা আমার একদমই ব্যক্তিগত অভিমত। আর দ্বিতীয়ত, বর্তমান আমাদের মঞ্চে যে নাটকগুলো আসছে, আমি মনে করি এখন এই সময়ে আমরা যারা নাটক লিখছি আমরা কিন্তু খুব সচেতনভাবে এই সাহিত্য মূল্যের দিকটাতে নজর রাখছি, আমার কাছে মনে হয় আর কি। আমি যে নাটকগুলো মঞ্চে দেখি সবগুলোতেই আমি মনে করি যে আমরা যারা তরুণ যারা নাটক লিখছি আমরা কিন্তু ভীষণভাবে এই দিকটাতে নজর রাখছি যে আমাদের নাটকের সাহিত্য মূল্য যেন থাকে। নাইলে তো এই যে মিডিয়ার নাটকের সঙ্গে আসলে আমাদের মঞ্চ নাটকের কোনো পার্থক্য থাকবে না। তো এই পার্থক্যটা আমরা স্পষ্টভাবে তৈরি করতে চাচ্ছি, এবং কতটা পেরেছে জানি না, সেটা হিসাব হয়তো আরও 20 বছর, 30 বছর, 50 বছর পরে হবে, কিন্তু চেষ্টাটা আমাদের আছে। তুমি করো স্ত্রীর পক্ষ থেকে কিছু? স্ত্রীর পত্র থেকে, আচ্ছা আমি তো মঞ্চে অভিনয় করি না, আর অনেক দিন এই স্ত্রীর পত্রের রিহার্সেলও নেই, যার ফলে হয়তো কতটুকু আমার মুখস্থ আছে বা মনে আছে। রিহার্সেল থাকলে খুব ভালো মনে থাকে, সেটাই তো। তো সেটা হলো মুশকিল, আমার যে কতটা মুখস্থ আছে আমি ঠিক জানি না। শ্রীচরণ কমলেশু, আজ 15 বছর আমাদের বিয়ে হয়েছে, আজ পর্যন্ত তোমাকে চিঠি লিখিনি, চিরদিন কাছেই পড়ে আছি, চিঠি লিখবার প্রয়োজন পড়েনি। আজ আমি এসেছি সমুদ্রের কাছে নিজেকে জানতে, তুমি রইলে তোমার অফিসের কাছে, তুমি অফিসে ছুটির দরখাস্ত করলে না, বোধহয় এটাই বিধাতার অভিপ্রায় ছিল, তিনি আমার ছুটির দরখাস্ত মঞ্জুর করেছেন। আমি তোমাদের মেজ বউ আজ এই সমুদ্রের ধারে দাঁড়িয়ে জানতে পেরেছি আমার জগৎ এবং জগদীশ্বরের সাথে অন্য সম্বন্ধ আছে। ঠিক আছে, আরো মনে পড়লে আরো বলবো। ফারুক সুমন, ধন্যবাদ, ভালো লাগছে বলেছেন। ফয়সাল ভাই, অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে আছেন। হ্যাঁ, খেপাকে আবার বলছি, তুমি যদি আবার মেসেজটা দাও, আমরা তো আসলে সব মেসেজ লাইভ দেখতে পাচ্ছি, একটু কপি করে দাও, আমি নাম্বারগুলো আবার বলে দেব। মৌমি দে, অনেক ধন্যবাদ, আপনি আছেন আমাদের সাথে। আমাদের যে দুটো নাটক আছে পেন্ডিং, আসবে সামনে, সেটা বলো। হ্যাঁ, লেখা তো আছে আরো দুটো নাটক, অন্তর্গত আছে, এটা অনেকদিন থেকে আমরা ভাবছি। দিদি ভালো আছি। মৌমিদে, আমি কি চিনতে পারছি মৌমিদেকে? হ্যাঁ হ্যাঁ, রামপুরহাটের। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো আছে মৌমি। তো এই নাটকগুলো আসলে তো অনেক পরিকল্পনা ছিল আমাদের, সব পরিকল্পনা তো এই করোনা এসে ভেস্তে দিয়েছে, কিন্তু আমরা মনে করি যে আমরা আবার মঞ্চে আসবো, আবার অবশ্যই। হ্যাঁ রুমা, কেমন আছো? রুমা অক্লান্ত কাজ করে যাচ্ছে এই সময়টাতে, আমি ওকে দেখে ভীষণ রকম ইন্সপায়ার্ড। ঘরে বসে যে যা পারছি করছি, কিন্তু রুমার আসলে, রুমা, নিত্রা, হায়দার ভাই, আমরা যারা একই সঙ্গে কাজ করছি, আমি মনে করি তোমাদের তুলনা হয় না, তোমাদের সাথে আমিও আছি, আমরাও আছি, সব সময় আছি, সব রকম সহায়তা নিয়ে আছি। মৌমিদে, হ্যাঁ ভালো আছো? আচ্ছা, এখানে কি এটা তো বলার দরকার নাই না, আমরা গান জানি না ভাই। তপু, রুমাদি নমস্কার। দাদা টাকমাতা আমার মতো বড় হয়ে যাচ্ছে, কি আর করা ভাই। আপনার সামর্থ্য অনুযায়ী বিকাশ করুন খেপার পেজে। আমি বিকাশের নাম্বার বলে দিচ্ছি, 01717386646, 01717386646, এবং খেপার ব্যাংক অ্যাকাউন্টেও টাকা পাঠাতে পারেন। আমরা আসলে শিল্পীদের পাশে থাকতে চাই, অসহায় মানুষদের পাশে থাকতে চাই। আপনি যে সহযোগিতা করবেন, এই সহযোগিতা পৌঁছে যাবে করোনার প্রভাবে অর্থ সংকটে থাকা মানুষের হাতে। ঘরবন্দি এই ভয়াল করোনার দিনে জনসমাগম না করে শারীরিক দূরত্ব বজায় রেখে অনলাইনে আড্ডার আয়োজন করছে থিয়েটার পত্রিকা খেপা। ঘরে থাকুন এবং শারীরিকভাবে সুস্থ থাকুন। আমি অ্যাকাউন্ট নাম্বারটাও বলে দিচ্ছি, এক্সিম ব্যাংকে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে 0141100306313। আমি আবার বলছি 0141100306313।
দেখছি আমি আবার মৌমি দিয়ে দীপ। একটা আবৃত্তি করো রুমা, একটা আবৃত্তি করো। আমি তো আবৃত্তির মুখস্থ কি করবো আর, রায়বন্যা তোর গান শুনতে পারতাম, তোকে ডেকে নিয়ে আসলে। একটা আবৃত্তি করো, আমরা শুনি। আবৃত্তি করতে হলে তো মোবাইলে যেতে হবে, নেটে যেতে হবে। আচ্ছা আমি একটু করতে পারি আবার। আর শান্তনুকে অনুরোধ করছি, স্বরচিত একটা করো না। না স্বরচিত আমার মুখস্থ নেই। এই শান্তনুকে অনুরোধ করতে পারি, শান্তনু তারপর জ্যোতি সংহিতা থেকে কিছু একটু অংশ অভিনয় করে দেখাতে পারে, জ্যোতি সংহিতার অংশ আমরা দেখতে পারি। আমি আমার মুখস্থ থেকে আরেকটা কবিতা একটুখানি বলতে পারি। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাতে পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠিল প্রাণ, ওরে উথলি উঠিল বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী, থর থর করি কাঁপিছে ভূদর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিলি সলিলি গরজি উঠিছে দারুণ রোষে, হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরেতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার, কেন রে বিধাতা পাষাণ হেন চারিদিকে তার বাঁধন কেন, ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধেরে আজিকে প্রাণের সাধন, লহরীর পর লহরী তুলিয়া আঘাতের পর আঘাত কর, মাতিয়া যখন উঠেছে পরাণ জগতে তখন কিসের ডর। ধন্যবাদ। আমরা আরেকটি ব্যাপার জানতে পারলাম যে সরকারের পক্ষ থেকে, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে অসচ্ছল শিল্পীদের জন্য সাহায্যের জন্য একটি চিন্তাভাবনা চলছে এবং সারা দেশে বিভিন্ন সংগঠনের হয়তো অনেকে কষ্টে আছে আমরা জানি। আপনারা সংশ্লিষ্ট শিল্পকলা একাডেমিতে যোগাযোগ করবেন, ওইখান থেকে অসচ্ছল শিল্পীদের জন্য একটি সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিষয়টি আমার মনে হয় জানানো দরকার। সারা দেশে শিল্পকলা একাডেমির সাথে আপনারা যোগাযোগ করবেন, ওখান থেকে কিছু একটা সাহায্য আমরা জানি পাবো। এবং যেটা আলাপ হয়েছে ওইখানে কোনো ফটো সেশন হবে না, ওইখানে কোনো কিছু হবে না, কারণ আমরা শিল্পীরা সংবেদনশীলতা বেশি আমরা জানি এবং এটা আমি মনে করি অধিকার, এটা আমাদের অধিকার এবং সেখানে উদ্যোগে সবার যাওয়া উচিত অবশ্যই। বলো। সেটাই, আমাদের শিল্পীদের তো সংবেদনশীলতা অনেক বেশি থাকে। আমি শিল্পীদের নিয়ে একটি করোনাকালের গল্প নামে একটি গল্প ফেসবুকে পোস্ট দিয়েছিলাম যে আমাদের শিল্পীরা কষ্টে থাকে, না খেয়ে থাকে, তবুও প্রকাশ করে না মুখে। তো আমরা যারা বিভিন্ন গ্রুপ সংগঠনের সঙ্গে জড়িত, গ্রুপ থিয়েটার বিভিন্ন দলের সঙ্গে জড়িত, আমি যেন আমার নিজ দলের সংস্কৃতি কর্মী, নিজ দলের থিয়েটার কর্মীটির খবর নিজ থেকে নেই। আমি নাটকে মঞ্চে যাকে পাশে পাই, আজকে দুর্যোগের দিনেও যেন তার পাশে থাকি। আমি যেন নিজ উদ্যোগে আমার ফোনে একটা ফোন করে তার খবর নেই, তার দিন কীভাবে চলছে, তার কোনো কিছু প্রয়োজন আছে কি না। এবং আমরা যে যে নাটকের দল করি, যে যে থিয়েটারের দল করি, আমার থিয়েটারের ছেলেটির, আমার থিয়েটারের মেয়েটির খবরটি যেন আমি সবার আগে রাখি। আসলে তারা তো অনেকেই, আমি জানি যে আমাদের গ্রুপেই তো আছে, অনেক ছাত্র আছে, অনেক প্রাইভেট চাকরি করে আছে। আজকে বিপদের দিনে আমাদের দলে যে ফুল ভাই আছে, তার সে একজন মানে একটি অ্যাক্সিডেন্টে সে তার একটি পা হারিয়েছে, অথচ আমাদের সব নাটকের একজন মানে আবশ্যিক মানে কর্মী তিনি, থিয়েটার কর্মী তিনি। আমাদের কোনো প্রোডাকশন তাকে ছাড়া হয় না। আমরা বলতে গেলে প্রতিদিন তার খবর নেই, যৎসামান্য যা পারি তাকে সাহায্য করি, তাকে ফোন করি। এবং মানে আমি আশা করি আমাদের থিয়েটার দলগুলো আসলে তো আমরা চালাতে জানি যে আমাদের কত প্রতিবন্ধকতা কি ঠেলে ঠেলে এগিয়ে যেতে হয়। একটা নাটক মঞ্চে নিয়ে আসা, আমার মনে হয় যে মঞ্চে উঠে গান গাওয়া, মঞ্চে উঠে নৃত্য করা বা অন্য শিল্পকলার যে কোনো মাধ্যমে থেকে থিয়েটারটা একটু কঠিন, কারণ এখানে একটা সম্মিলিত শিল্প মাধ্যম, অনেককে না নিলে একসাথে আমাদের থিয়েটার হয় না। তো সেই আমার থিয়েটারের ছেলেটির মেয়েটির খবর যেন আমি সবার আগে নিই এবং তার পাশে যেন আমি আমার সামর্থ্য অনুযায়ী দাঁড়াই। এই উদ্যোগটি আমি আমার থিয়েটার কর্মীদের কাছে আবেদন জানাতে চাই। আর খেপাকেও আমি অনুরোধ করব যে আমরা সবাই অবশ্যই মানবতার জন্য, সবাই অবশ্যই আমরা
দাঁড়াবো, মানুষের পাশে দাঁড়াবো, আমরা থিয়েটার কর্মীরা থিয়েটার কর্মীদের পাশে দাঁড়াবো। রুকসানা রুমা বলেছে অনেক দিন থেকে চিন্তা চলতেছে শান্তনুদা, টাকা যে কবে আসবে ততদিনে পেট পিঠের সাথে মিশে যাবে। এইভাবে শান্তনু একটু বলতে পারে, বোধহয় টাকা অলরেডি চলে এসছে। না আপা, সেটা আমি রিসেন্টলি যেটা জানতে পারলাম যে সাংস্কৃতিক সংগঠনগুলো, জাতীয় যে সংগঠনগুলোর সংগঠকবৃন্দ আছেন তারা, আপনি নিজেও জানেন যে সরকারের কাছে চাওয়া হচ্ছিল যে আমাদের সারা দেশের যে অসচ্ছল শিল্পীরা আছে তাদের সহযোগিতার জন্য আপনারা কিছু একটা করেন, এবং সম্মিলিতভাবেই একটা চাওয়া হয়েছিল, এবং গ্রুপ থিয়েটার ফেডারেশন থেকেও চাওয়া হয়েছিল, এবং সেটারই সম্ভবত ফল এসেছে যে গতকাল আমি একটা ফোন পেয়েছি যে আপনার এলাকার শিল্পীদের একটা তালিকা করে শিল্পকলা একাডেমিতে দেন, সেখান থেকে তারা সেটা করবে। এবং আজকে সেটা আমি যোগাযোগও করেছি সংশ্লিষ্ট যে কর্মকর্তা শিল্পকলা একাডেমির ওনার সাথে, এবং উনি এটা সত্যতা স্বীকার করেছেন, এবং আগামীকালকে সেটা আমাদের যাবার কথা। তো আশা করি হবে আপা, অবশ্যই হবে। সরকার তো আসলে এই পৃথিবীটাই তো একটা হঠাৎ করে এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, হঠাৎ করেই হয়েছে, তাই কোনো দেশই প্রস্তুত না কি করতে হবে কি করে। তো আমরা আশা করি অবশ্যই সেটা হবে, তবে যৎ সামান্যই হবে সেটা তো আমরা বুঝতেই পারছি যে দিন কিন্তু আমাদের কঠিন থেকে কঠিনতর সামনে, আমরা সবাই মিলেই মোকাবেলা করব। অবশ্যই এই বিশ্বাস আমাদের আছে যে আমরা সংস্কৃতি কর্মীরা একে অপরের হাতে ধরে আমরা যাই খাই আমাদের সাথের জনকে নিয়ে যেন আমরা খেয়ে বাঁচতে পারি, এবং আদায় করে নিতে হবে আমাদের অধিকারটা। না আসলে অনেক সময় হয় কি, আমি এখন সবাই তো সব বিশ্বের যে প্রান্তে আছে, আমাদের অনেক কর্মী আছে দেশের বাইরে, তারা সবসময় ফোনে যোগাযোগ করে, এবং যে কথাটা আমাদেরকে বলে, আমরা যখন বলি যে আমাদের গ্রুপের ছেলেরা মেয়েরা এদের এই সমস্যা বা ওদের এটা আমরা ত্রাণ বা বিভিন্ন রকমভাবে সহায়তা করার চেষ্টা করছি, তখন তারা আমাদেরকে আশ্বাস দেয় যে দিদি ওদেরকে বলবেন যে আমরা যদি না খেয়ে মরি না, ওরাও মরবে না, আমরা যদি একবেলা খাই ওরাও একবেলা খাবে। এবং ঠিক এই কথাটাই আমি সবাইকে বলি যে তোরা মোটেই ভাবিস না, আমরা তোদের পাশে আছি, সবাই মিলে আছি। ওরা যখন আমাদেরকে সহায়তা দিতে চায়, বলে যে আমাদেরকে সঙ্গে যোগাযোগ করে, আমাদের লন্ডন থেকে মারুফ আছে, ও যোগাযোগ করে, বিভিন্ন দেশ থেকে সবাই যোগাযোগ করে যে আমরা কিছু হেল্প করতে চাই। আমরা বলি যে ঠিক আছে, এখন তো আমরা দিচ্ছি, আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা লাগলে চাইবো, তোরা দিতে চাস তোদের কাছে থাক, আমরা এখনই নিচ্ছি না, চাইলে অবশ্যই পাবো। এই যে মানুষের জন্য মানুষের এগিয়ে আসা, থিয়েটার কর্মীদের জন্য এগিয়ে আসা, এই যে রুমারা কাজ করছে, খেপা কাজ করছে, নিমাই কাজ করছে থিয়েটার কথন থেকে, আমি আসলে খুবই এক সময় মনে হয় যে এই যে মানবিকতার পাশে আমরা সবাই একসাথে দাঁড়িয়েছি, আসলে মানুষ তো মানুষের জন্যই, আমরা বারবার প্রমাণ করি মানুষ মানুষের জন্যই। আরেকটা ইনফরমেশন দিতে চাই, আমাদের সিলেটের সম্মিলিত নাট্য পরিষদ, সিলেটে সম্মিলিত নাট্য পরিষদ নামে, সিলেটে সম্মিলিত নাট্য পরিষদ নামে একটি স্থানীয় নাটকের অ্যালায়েন্স আছে। ওইখানে কিন্তু তারা গত 15 দিনের উপর হবে বা তার উপর হবে, নিয়মিতভাবে তারা খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছে, এবং বাসায় বাসায় গিয়ে দিয়ে আসতেছে, এবং তারপর সবজি দিল। এখন সামনে ঈদ, কাপড় চোপড় দেবার জন্য তারা এক হচ্ছে, এবং সেখানে সম্মিলিত সাংস্কৃতিক জোট এবং সম্মিলিত নাট্য পরিষদ মিলে সেটা করছে, এবং মিডিয়াতে সেটা আসছে। এটা বিশাল ব্যাপার যে এই মুহূর্তে নিজের প্রাণকে ঝুঁকির মধ্যে ফেলে আমাদের নাট্যকর্মী ভাই বোনেরা, সংস্কৃতিকর্মী ভাই বোনেরা যে যাকে পারে সাহায্য করছে, এবং তারা এমনও বলছে যে আপনার নাম্বারটা শুধু আমাদেরকে দেন, আমরা বাসায় দিয়ে আসবো, আপনাকে আসতে হবে না। এই যে মানবিক বোধটা, এই মানবিক বোধটা সহযোগিতার, আমার মনে হয় বাংলাদেশ পৃথিবীর মধ্যে একটি অনন্য সাদা একটি উদাহরণ, যে সরকারকে বলতে হয় না যে আপনারা আসুন, আমরা নিজেরাই ঝাঁপিয়ে পড়ি, সংস্কৃতি কর্মীরাই ঝাঁপিয়ে পড়ে। তো আজকের এই সুযোগে সিলেটের আমাদের এই ভাই বোন, নাট্যকর্মী ভাই বোনদেরকে, সম্মিলিত সাংস্কৃতিক নেতৃবৃন্দকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে এই কর্মসূচিটি ওনারা চালিয়ে যাচ্ছেন, এবং অবশ্যই সেখানকার বিত্তবানদের সাহায্য সহযোগিতা নিয়ে ওনারা নিজেরাও করছেন, এবং বিত্তবান যারা আছেন তারাও এগিয়ে এসছেন, এবং প্রশাসন সহযোগিতা করছে, এবং আমরা চাই প্রত্যেক জেলায় প্রশাসন যেন সেই ব্যাপারে সহযোগিতাটা করে সংস্কৃতি কর্মীদের এই উদ্যোগকে। আমি যেটা করেছি, আমি ব্যক্তিগতভাবে ফেসবুকে একটি পেজ খুলেছি শুধুমাত্র হবিগঞ্জের জন্য, যে হবিগঞ্জে তোমরা যারা, ধন্যবাদ অরূপ, তোমরা যারা
তোমাদের আশেপাশে যাদের সহায়তা দরকার আমাকে এই পেজের মধ্যে জানাও, আমি যেন অন্ততপক্ষে প্রশাসনের কানে, পুলিশ প্রশাসনের কানে তুলে দিতে পারি। এবং দেখি যে অনেকেই সেই পেজে পোস্ট দেয় যে আমার জানা মতো 3টি পরিবারের সহায়তা দরকার, আমার জানা মতো একটি পরিবার, এরকম বিভিন্ন পোস্ট আমার সেই পেজে আসে এবং আমি দেখি যে সেই পোস্ট দেওয়ার মধ্যে 2-3 ঘন্টার মধ্যেই এদের জন্য অনেক সহায়তা, অনেকে এগিয়ে আসে, দেশের বাইরে থেকে এগিয়ে আসে, দেশের ভিতর থেকে এগিয়ে আসে এবং এটা একটা বিশাল কাজ করছে এই পেজটা। মানে হবিগঞ্জের, বিশেষ করে শুধুমাত্র হবিগঞ্জের মধ্যে যারা আছেন তাদের জন্য আমি এই পেজটা করেছি আর কি। তো ভালো লাগছে আমার এটা দেখে যে এই পেজের মাধ্যমেই অনেকে উপকৃত হচ্ছেন। আচ্ছা, আরেকটা যেন কি প্রশ্ন এখানে ছিল, আমরা একটু ফেলে গেছি, মোবাইলে আছি তো স্বপ্না, তোমাকে ধন্যবাদ। প্রশ্নটা হারিয়ে ফেলেছি, যদি আবার একটুখানি করেন শুধু। আচ্ছা, আমি যেটা বলতে চেয়েছিলাম, আমি প্রতিদিনই তো খবর নেই, দেশের বাইরে যারা আছেন, বিশেষ করে ইংল্যান্ড এবং আমেরিকায় তো ভয়াবহ আকার ধারণ করেছে করোনা। আসলে প্রতিদিনই খবর নিতে গিয়ে আমি একটুখানি সবার আশার খবর দিই যে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী, করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া মানেই কিন্তু মৃত্যু না। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া, এটা বলছেন অনেকেই বলছেন যে সাধারণ ফ্লুর মতো এটি আক্রমণ করে, এটি শরীরে আঘাত করে এবং একটু ইমিউনিটিটা ভেঙে দেয়। এই হলো করোনার প্রাথমিক ধারণা, আমাদের ইমিউনিটি ভেঙে দেয়, যার ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের ডাক্তাররা করছেন কি, আমি একজন প্রত্যক্ষ রোগীর অভিজ্ঞতা বলছি, একজন প্রত্যক্ষ রোগী আমার সাথে যা শেয়ার করেছেন সুস্থ হওয়ার পরে, তার অভিজ্ঞতাটা আমি বলছি। তিনি বলছেন যে তিনি যখন করোনা পজিটিভ হলেন, তিনি একটি হাসপাতালে কাজ করতেন, তিনি যখন করোনা পজিটিভ হলেন, তার সহকর্মী একজন 70 বছরের এবং উনি মারা গেলেন, তো তাকে আইসোলেশনে পাঠানো হলো তার বাসায়, তাকে হাসপাতালে এডমিট দেওয়া হলো না এবং যে ওষুধগুলো তাকে দেওয়া হলো সেটি হলো একটি মাত্র অ্যান্টিবায়োটিক এজিথ্রোমাইসিন, তারপরে তাকে দেওয়া হলো প্যারাসিটামল জাতীয় ওষুধ এবং তারপরে তাকে দেওয়া হলো হিস্টাসিন জাতীয় ওষুধ, কাশির ওষুধ এবং তারপরে আদা চা, লেবু চা, মধু, আনারস এবং একটু হেভি ডায়েট, ভালো ডায়েট, ইমিউনটা যেন ভেঙে না পড়ে, এরকম মানে পথ্য যেটাকে আমরা বলি, এরকম দিয়ে উনি 15 দিনের মাথায় সুস্থ হয়ে উনি আবার কাজে জয়েন করতে পেরেছেন। কাজেই করোনা মানেই মৃত্যু, করোনা মানেই ভয়, এরকম ভাবার কিছু নেই। আমরা যেন সাবধান থাকি এবং কোনো রকম এই সময়টাতে আমরা কোনো রকম ঝুঁকি নেব না। আরেকটা যেটা ওই যে ডক্টর বলল যে করোনা রোগী হলে ওনাকে জানাতে নেই যে আপনার, হ্যাঁ, এটা একটা বিশাল ব্যাপার, এটা একটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এটা কিন্তু আমি 2 জায়গাতেই মানে কথা বলে যেটা বুঝতে পেরেছি, করোনা রোগীকে যখন বলা হয় যে আপনি করোনা পজিটিভ, তখন সে মানসিকভাবে অনেকখানি ভেঙে পড়ে এবং ভেঙে পড়ার ফলে হয় কি, তার হার্ট, তার ইমিউনটা ভেঙে পড়ে এবং অনেক সময় হার্ট ফেল করে মারা যাচ্ছে করোনা রোগী, এরকম মানে ঘটনাও আমরা শুনেছি। কামাল বলল যে রাজশাহীতে সম্মিলিত সাংস্কৃতিক জোট রাজশাহী নিয়মিতভাবে অসচ্ছল সাংস্কৃতিক কর্মীদের সহযোগিতা চালু রেখেছে। হ্যাঁ, সেটা আমরা ফেসবুকে দেখেছি এবং গ্রাম থিয়েটার সারা দেশে সেটা করেছে। আসলে যে যেখান থেকে পারে যার সামর্থ্যে দিচ্ছে এবং অনেকে সেটা প্রকাশও করছে না, সেটি আমাদের মানবিক শিক্ষা আমরা বলতে পারি যে আমরা প্রকাশও করছি না, আমরা আমাদের সামর্থ্য মতো করছি। কিন্তু যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে সারা দেশে চাল, ডাল, তেল যেভাবে লুটপাট হচ্ছে, সেটার বিরুদ্ধে আমাদের সাংস্কৃতিক কর্মীদের কিছু করা উচিত, আমাদের সোচ্চার হওয়া উচিত এবং আমাদের এমন কিছু অবলম্বন করা উচিত যেটা ওই যে রাজাকার পরিচয় দিতে, রাজাকার যে ফ্যামিলি, রাজাকারের পরিবারের তারা যেমন লজ্জা পেত বছর বছর যুগ যুগ ধরে, সেই চাল চুরদেরও যেন আগামীতে যতদিন বাঁচে তারা যেন সেই গ্লানি নিয়ে, সেই লজ্জা নিয়ে সেই একটা ট্রেডমার্ক হয়ে যেন থাকে যে তুই চালচুর, তুই চালচুর। সেই ব্যাপারটা আমাদের সাংস্কৃতিক কর্মীদের করতে হবে, সেই চালচুর রোধ করার জন্য। আমাদের জীবন সংকেতের 3 জন কর্মী একদম ফ্রন্ট ফাইটার হিসেবে কাজ করছে। আমি এদের নামখানি এই লাইভে একটু বলতে চাই। আমাদের তুহিন ভাই, আমাদের একজন একনিষ্ঠ কর্মী, উনি হাসপাতালে কর্মরত আছেন। প্রতিদিন উনি এই স্যাম্পল কালেকশন করছেন আমাদের করোনা পজিটিভ কিনা দেখার জন্য, সন্দেহভাজন রোগীদের। আমাদের লাখাইয়ে আছে বাপ্পি এবং রনি, আমাদের একনিষ্ঠ কর্মী। আপনারা জানেন না যে আজকে লাখাই, স্বাস্থ্যকর্মী লাখাই আজকে 3 জন পজিটিভ। ওদের যে ডাক্তার ছিল আদনান ডাক্তার সহ আরও 3 জন স্বাস্থ্যকর্মী পজিটিভ হয়েছে এবং যার ফলে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অলরেডি লকডাউন ঘোষণা করা হয়েছে। আমি এই লাইভে আসার আগে ওর সাথে ফোনে কথা বলেছি।
ওরা এখনও সেফ আছে, বলছে যদি দোয়া করেন আমরা যেন সেফ থাকি। ওদের ছোট দুটি বাচ্চাও আছে, আমি সবার কাছে ওদের জন্য প্রার্থনা চাইছি যে ওরা যেন ভালো থাকে। ওদের জন্য যেহেতু কাজ করছিল ওরা মাঠে, ওরা যেহেতু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাজ করছিল এবং আমাদের গ্রুপের মানে খুবই নিবেদিত প্রাণকর্মী দুজন, তুহিন বাই তিনজনই আছে। কিন্তু লাখাই ওদের জন্য আমি একটু ভয় পাচ্ছি, কিন্তু অলরেডি লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 3 জন করোনা পজিটিভ চলে এসছে। এবং আরেকটি ভয়ের কথা যেটা বলেছে রনি আমাকে ফোনে, সেটা হলো যে ডাক্তার উনি তো জানতেন না উনি করোনা পজিটিভ, ওনার কোনো সিমটম নেই এবং উনি প্রতিদিন 50 জন 60 জন রুগী দেখেছেন, কারণ উনি জানতেন না। এটা হলো ওনারা যেহেতু ট্রিটমেন্ট করবেন, ওনাদের করোনা আছে কিনা বোঝার জন্য ওনাদের রক্তের মানে ওনাদের মানে স্যাম্পল নিয়েছিল আর কি, লালার বা নাক থেকে যেখান থেকেই নেয় স্যাম্পল নিয়েছিল এবং তাদের করোনা পজিটিভ এসছে এবং উনি ভালো আছেন। উনি বলছেন যে দিদি কথা হয়েছে ডাক্তার স্যার ভালো আছেন, কিন্তু ভয়টা হলো যে উনি প্রতিদিন না জেনে রুগী দেখেছেন আর কি। তো এটা একটু ভয়ের বিষয়। তো এই যে করোনা সিমটম নেই, এটি কিন্তু আসলেই একটু ভয়ের বিষয় যে করোনার সিমটম ছাড়া করোনা পজিটিভ আসছে। আমাদের হবিগঞ্জে আমি জানি যে 10-11 জনের সিমটম এসছে, কারোরই তেমন, যে 10-11 জন পজিটিভ আসছে কারোরই তেমন কোনো সিমটম ছিল না এবং এখনও নেই। একটা দারুণ একটা প্রস্তাব দিয়েছে দুলা যে চাল চুর নিয়ে একটি নাটক লেখা হয়ে যাক, আসলেই হয়ে যাক, এবং সেটা আমরা সংস্কৃতি কমিয়ে সারা বাংলাদেশে সেটা অনলাইনে প্রচার করতেই থাকবো এবং এটা একটা জনমত গড়ে উঠুক এবং এটা সময়ের একটা দাবি। হ্যাঁ, অনেকে হয়তো লিখে ফেলেছে, কামাল ভাই লিখেছে যদি হয় আমরা দেখতে চাই। এখন তো অনলাইন, কবে আমরা অনলাইন থেকে বের হয়ে আবার মঞ্চে আসবো তো জানি না, আমরা অনলাইনে সেটি দেখে ফেলতে চাই। হ্যাঁ রাইট। তেলচুরও আছে, আমরা তেলচুর দেখেছি, খাটের নিচে তেলের খনিও দেখেছি। আসলে মানুষ যে কতটা নিচে নামতে পারে, যার জীবনের ভরসা নেই, যে 1 সেকেন্ড জীবনের তার ভরসা নেই, এই মুহূর্তে সে চুরি করতেছে। আরেকটি কথা বলতে হয় যে যশোরের সম্মিলিত সাংস্কৃতিক জোট এবং সেখানকার অনেক সংস্কৃতি কর্মী, ওনারা তো সাহায্য সহযোগিতা তো করছেনই এবং ইতিমধ্যে ওনারা আবার ওই যে কৃষকদের জন্য ধান কাটার জন্য একটি বাহিনীও রেডি করেছেন, যে সংস্কৃতি কর্মীরা ওনারা কৃষকদের সাহায্যের জন্য ওনারা গিয়ে ধান কাটতে সহযোগিতা করবেন। এটি একটি সংস্কৃতি কর্মীদের মাধ্যমে দেশবাসীর জানা উচিত যে সংস্কৃতি কর্মীরা দেশকে ভালোবেসে কত নানাবিধ কাজ করে নিজেদের কোনো সামর্থ্য ছাড়া। বলতে গেলে সংস্কৃতি কর্মীদের তো ঢাল নাই, তলোয়ার নাই, অর্থ নেই, কিন্তু মেধাটা আছে, দেশের প্রতি ভালোবাসাটা আছে। আমরা যশোরের সমস্ত সংস্কৃতি কর্মীদের এই উদ্যোগকে আমরা শ্রদ্ধা জানাই এবং ওনারা যেন সফল হয় আমরা সেই কামনাই করি। চায়না আজ জানিয়েছে বাদুড় থেকে করোনা ভাইরাস ছড়িয়েছে। হ্যাঁ, এটা তো আমরা আগেই জেনেছিলাম যে ওই ধারণাগুলো মিথ্যা আসলে, যেটা জৈব রসায়ন যে ল্যাব থেকে ছড়িয়েছে, এই ধারণাগুলো ভুল। এটা আমি আগে একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা পেয়েছি যে কেন এই ধারণাটা ভুল। তো চীন যদি আজকে শিওর করে থাকে, কনফার্ম করে থাকে তো ভালো। সামিউন জাহান দোলা আমরা অভিনয় করে প্রচার করবো, কিন্তু রুমা আপনি সিলেটের ভাষায় লিখেন, নাটকের নাম হবে চালচুর। আচ্ছা দোলা, ঠিক আছে, ওকে, আমি সিলেটি ভাষায় লিখবো। আসলে ভাইরাসটা যেখান থেকেই ছড়াক না কেন, আমরা চাই খুব দ্রুত মানুষ মুক্তি পাক, মানুষের ভিতর থেকে আতঙ্ক চলে যাক, আমরা আবার আমাদের সুন্দর পৃথিবীতে ফিরে যাই, নিশ্চিন্ত পৃথিবীতে ফিরে যাই। দিনটা কাটুক দোস্ত। আজিজ লিটন আমার বন্ধু, ক্লাসমেট ঢাকা ইউনিভার্সিটির। হ্যাঁ লিটন, কাটুক। এই করোনা কাল কেটে গেলে নিশ্চয়ই অনেক মহৎ সাহিত্য সৃষ্টি হবে। তোমরা জানো কি না, তুই জানিস কি না, তুই বাংলার ছাত্র, আমিও বাংলার ছাত্রী, কাজেই আমরা জানি যে শেক্সপিয়রের অনেক নাটক এই মহামারীর সময়ে লেখা। রোমিও জুলিয়েট পর্যন্ত মহামারীর সময় ঘরবন্দি অবস্থায় উনি লিখেছিলেন। তো সেই জিনিস, সেই ব্যাপারগুলো হতে পারে। এই করোনার পরে অনেক মহৎ সাহিত্য সৃষ্টি হবে। দ্য প্লেগ, আলবেয়ার কামুর প্লেগের মতো মহৎ সাহিত্য সৃষ্টি হবে, মহৎ চলচ্চিত্র তৈরি হবে, ক্রেসেন্ডা ক্রসিংয়ের মতো অনেক কিছুই তৈরি হবে হয়তো, কিন্তু তার আগে মানুষকে বাঁচতে হবে। এবং আর যেটা আশা করি, আমি বারবার খালি বলি যে তারপর মানুষ অন্তত অস্ত্রের প্রতিযোগিতা ভুলে, মানুষ আধিপত্যের প্রতিযোগিতা ভুলে, মানুষ স্বাস্থ্যের জন্য, শিক্ষার জন্য, সংস্কৃতির জন্য, মানবিকতার জন্য মানুষ এগিয়ে আসুক। শান্তনু এখন একটু অভিনয় করতে পারে। শান্তনু অভিনয় তো আসলে একা একা হয় না, এটা মানে হবে। তুমি জ্যোতি সংহিতার একটি উল্লেখযোগ্য জায়গা আমি একটু ধরিয়ে দিচ্ছি। জ্যোতিকে যখন ওই সেই দাস বাহিনীর প্রধানের দায়িত্ব দেওয়া হয়, ক্যাপ্টেন ভাট এবং ক্যাপ্টেন বার্মা, ইন্ডিয়ান দুইজন, ভারতীয় দুইজন কর্নেল যখন তাকে দায়িত্ব দেয়, তখন জ্যোতির কী ভূমিকা দেখে তারা জ্যোতির উপর নির্ভর করেছিল, জগৎ জ্যোতির উপরে।
জগজ্যোতির যে ভূমিকাটি ছিল সেই ভূমিকাটি দেখে আমি একটু কোন শান্তনুকে জায়গাটা? অভিনয় করি। কোন জায়গাটা বলতে ওই হবে? যখন সবাই লাইন ধরে দাঁড়ায় এবং এটা তো শপথ করা হয়। না নেই নেই কই ও ওইখানে এসে ওই যে এটা খুব সুন্দর একটা জায়গা, এক ইন্ডিয়ান আর্মি উনি ট্রেনিং সেন্টার। জগৎজ্যোতির যে দাস পার্টির যে যোদ্ধাগুলোকে একত্র করে চাচ্ছিলেন ওনাদেরকে ওই যোদ্ধাদের মোটিভেট করতে, এবং তারা জেনে যুদ্ধ করতে আসছে কিনা না না জেনে যুদ্ধ করতে আসছে বা যুদ্ধ সম্পর্কে তাদের ভালো লাগছে কতটুকু তারা দৃঢ় প্রতিজ্ঞ। তো তারা উনি ইন্ডিয়ান আর্মি প্রশ্ন করছেন যে তোমারা নাম ক্যা হে, একজন নাম বলল, বাবার নাম বলল। তো বললো আচ্ছা তুমি বলো যে তুমি যে এই যুদ্ধে এসছো, এই পাক বাহিনী তোমাদের মা বোনরে অত্যাচার করছে, তুমি কি জানো? বলে হ্যাঁ জানি জানি। তো তাদের যে অনেক অস্ত্র আছে, তো তোমরা পারবে তাদের সাথে পাকিস্তানি বাহিনীর সাথে যুদ্ধ করতে? তখন এক মুক্তিযোদ্ধা বলতেছে আমাদের তো কোনো অস্ত্রশস্ত্র নাই, তা আমরা কি পারবো? একটু দ্বিধা দ্বন্দ্ব তার মধ্যে। তখন ইন্ডিয়ান আর্মি বলতেছে এই সাহস নিয়ে যুদ্ধের ময়দানে এসছো, এই সাহস নিয়ে? তো হিন্দিতে বলছিল, তখন জ্যোতি শুনছিল দূর থেকে দাঁড়িয়ে ওই লাইনের মধ্যে জ্যোতি, তখন জ্যোতি আর চোখে তাকিয়ে বলছে नहीं कोई शक नहीं, मरने का डर भी नहीं। पाकिस्तानी राज धर्म के नाम पर हमारा ऊपर बिना किसी विचार के हमारा लोग हत्या कर रहा है, हमारा माँ बहन का इज्जत लुट रहा है, चुन चुन कर हमको बेघर कर रहा है, वीरान बना रहा है गांव के बाद गांव, दाव दाव करके जल रहा है सारा बांग्ला। बदला चाहिए बदला, मुक्ति चाहिए मुक्ति। হাততালি দিলাম একটা। তো তখন সবাই একসাথে মুক্তি বলে একটা উজ্জীবিত হওয়া যায়, একটা যুদ্ধের একটা দল। এইভাবেই তারপর অনেক যুদ্ধের জায়গা আছে। আমাদের জ্যোতিসংহিতা নাটকের নির্দেশক ছিল সুদীপ চক্রবর্তী, আমাদের অসাধারণ নির্দেশক, এবং আমরা মনে করি সুদীপ বাংলাদেশের সম্পদ। আরও সমৃদ্ধ হয়ে ডক্টরেট ডিগ্রি নিয়ে বাংলাদেশে আসবে আগামীতে। বাংলাদেশ হয়তো আরও আন্তর্জাতিক মানের অনেক অনেক সুন্দর সুন্দর নাটক পাবে। জয় বাংলা খেপা। দাদা তো আবৃত্তি করে না, আবৃত্তি করে তোফাজ্জল দিদিকে বলছিলাম যে তোমার একটা স্বরচিত তোমার এই যে রিমিকে নিয়ে আবৃত্তিটা কয়েকটা লাইন করো। আচ্ছা দেখি বইটা কবিতা দাও তোমার। জয় বাংলা, স্নেহনম ওয়াচিং। আর কারো কিছু থাকলে, প্রশ্ন থাকলে, শান্তনু চমৎকার দুজনকে শুভেচ্ছা। শুভেচ্ছা। শামীম কোথায় আছো? ঢাকায় নাকি কুষ্টিয়ায়? শামীম কি ঢাকায় আছো না কুষ্টিয়ায় আছো? তোমার হ্যাঁ নিশ্চয়ই ঢাকা। বউ ছেলে সহ খুব ভালো থেকো, নিরাপদে থেকো, নিজেকে নিরাপদে রেখো। আমি একটি কবিতা পড়ছি, আমার নিজের স্বরচিত। শান্তনু অনেকক্ষণ থেকেই বলছে স্বরচিত কবিতা পড়ার জন্য। পাঠক, এটি কোনো কবিতা নয়, আমি সিমির কথা বলছি। এটি সিমির জীবন বৃত্তান্ত, যে সিমির জন্য সুলতানা স্বপ্ন দেখেছিল। সিমি কবিতা লিখত, অন্তমিল কিংবা গদ্যমিলের জন্য সিমি অগ্রাহ্য করেছিল সমবয়সীদের পাল্লা দেওয়া নেকলেস আর জড়োয়ার প্রতিযোগিতা। সিমি চেয়েছিল কাব্য চাষে ফোটাবে বাহারি পুষ্প, সে পুষ্প অলঙ্কার হবে তার বাজুতে, গলায়, মস্তকে। কিন্তু কাব্যের মাঠে তার কেবলই অসুরের প্রলয়। সিমি ছবি আঁকত, রং তুলিতে, সাদা ক্যানভাসে, মোমে, জলে, তেলে খলখলিয়ে হাসত বঞ্চিত রমণীরা। নৌকার গুলুয়ে অবাক পুরুষদের দেখত করুণা আর উপেক্ষার দৃষ্টি। রং তুলির জন্য সিমি ভুলে গিয়েছিল প্রিয় আকাশি রং, সাদা রং, সালোয়ার, কামিজ, শাড়ি। কিন্তু সাদা ক্যানভাসে ওর গভীর অমানিসী অমোচনীয় কালিতে। আজ থেকে তো নয়, সিমি মঞ্চ কাঁপাত, সঙ্গীতে, নৃত্যে, অভিনয়ে। চেয়েছিল মঞ্চের উজ্জ্বল আলোতে অদৃশ্য হয়ে যা পুরুষ আর নারীর
মেধার বুদ্ধিমত্তার সমাজ আরোপিত বিভাজন রেখা। আলোপ্লাবিত মঞ্চের জন্য সিমি উপেক্ষা করেছিল পাড়াপড়শির কানাকানি, মা বাবার উৎকণ্ঠা আর অর্থবিত্তের নিশ্চিন্ত নিরাপত্তার হেসেল টেরা জীবনের আহ্বান। কিন্তু অপবাদে বিক্ষত রক্তাক্ত অকেজ হল ওর সকল প্রতিভা। সিমি সমাজ বিপ্লবের স্বপ্ন দেখত। মিছিল আর দেয়ালের স্লোগানগুলোতে অগাধ বিশ্বাস ছিল তার। ভাবত কোনো একদিন সুষম বন্টনের স্বর্গীয় দুতিতে ঝলমল করবে ওর চেনা পৃথিবী। সমাজ বিপ্লবের জন্য সিমি তুচ্ছ করেছিল হলুদ, উপটান, নিম আর বেসনে মসৃণ টান টান ত্বক প্রস্তুতের যাবতীয় প্রস্তুতি। কিন্তু ওর স্বপ্ন ছিনতাই হয়ে গেল অসৎ পুঁজিপতিদের বাণিজ্যে। আজ থেকে তো নয়। সিমি শ্রেণীর মেধা তালিকায় প্রথম দিকে ছিল। সিমি ইঞ্জিনিয়ার হতে চেয়েছিল, নয়তো ডাক্তার। খেলার সাথীদের খেলনা পুতুলের লোভ ত্যাগ করেছিল সম্পাদ্য উপপাদ্যগুলোর জটিল হিসাব মেলানোর জন্য। কিন্তু নেহাত এনজিও কর্মী হয়ে ওর টানতে হলো সংসারের ঘানি। সিমি ভালোবেসেছিল অখ্যাত পিতৃহীন দরিদ্র যুবকটিকে, অর্থাভাবে বারবার পড়া ছেড়ে পালানো যুবকটিকে। ডেকে এনেছিল ক্লাসে, টিউটোরিয়ালে, ফর্ম ফিল আপে। হাউস টিউটরদের রক্তচক্ষু আর বন্ধুদের ঠাট্টা গায়ে না মেখে নোট নিয়ে অপেক্ষা করেছিল সূর্যাস্ত আইনে বন্দি গড়াদের অন্দরে। ভাবত ওর আশ্রয়কে আশ্রয় করে দাঁড়াক যুবক শক্ত মেরুদণ্ডে। কিন্তু প্রেমিক এখন সামাজিক প্রতিষ্ঠায়, অন্য নারীর বাহুবন্ধনে, অভিধান ঘেটে বিশেষণ খুঁজে কলঙ্কের নিখুঁত কালিতে ওকে অযোগ্য করবে বলে। আজ থেকে তো নয়। সিমি প্রেম প্রত্যাখ্যান করে কিংবা মাইনরিটি হবার অপরাধে কপালে পড়েছিল ধর্ষিতার রাজ তিলক, আর দুর্দান্ত নির্লজ্জ সাহসে প্রকাশ্য জনসভায় বলে দিয়েছিল ধর্ষকের নাম। ভেবেছিল দুর্ঘটনার লজ্জা মোটেই তার নয়, অথচ সভ্যতা একঘরে করল ওকেই। সিমি ভালোবাসায় ভরসা করে ঘর পালিয়েছিল। ভেবেছিল অবিনাশী প্রেমে ভেসে যাবে অভাব দারিদ্র, মূল্যবান সম্পদ হবে সে নিজে। সংসারী সুখে কেবলই ভাসবে ভাসবে। কিন্তু বছর না ঘুরতেই পুরনো শরীর, একঘেয়ে বিছানা, মূল্যহীন নারী। অথচ আজ থেকে তো নয়। সেই যে চাষাবাদ আর পশুপালন করত সে, জননী হলো সে, শৃঙ্খলিত হলো সে, জীবন্ত কবরে গেল সে, গানিমাত হলো সে, জ্বলন্ত অগ্নিতে সতীত্বের পরীক্ষা দিল সে, জ্ঞান আর স্বনির্বাচিত জীবনের জন্য অস্পৃশ্য হলো সে, অবরুদ্ধ শব্দটির সমার্থক হলো সে। অতঃপর হৃৎপিণ্ড থেকে ছিঁড়ে ফেলল বোধের অভিধান। ইতস্তত ছড়িয়ে পড়ল খেলার মাঠ, ফ্রক পরা লুকোচুরি, কাব্যের ব্যাকরণ, চিত্রকলার দুর্বোধ্যতা, প্রতিভার চোখ ঝলসানোর রশ্মি, যৌথ খামারের স্বপ্ন, মেধার দ্যুতি, কাব্য করা প্রেমপত্র, চিলেকোঠার গোপন চুম্বন। সিমি ঝাঁপ দিল তপ্ত গরলে। নীলকণ্ঠ হতে পারল না, আকণ্ঠ পুড়ে ছাই হলো। দৈনিক পত্রিকার মুখরোচক স্টোরি হলো। টিভির পর্দায় মাননীয় মন্ত্রীবর্গের গাল ভরা প্রতিশ্রুতি শোনা গেল, আর একটা মেয়েও যেন সিমির মতো ঝরে না যায়। হাবিয়ার দরজা থেকে সিমি শুধু একবার জানতে চাইল, আত্মপনন, শুধু এই একটা স্বাধীনতাই তো ছিল আমার, তাও তোমরা কেড়ে নিতে চাও নাকি? ধন্যবাদ। আমার বন্ধু লিখেছে শান্তনুদার অসাধারণ সংলাপে, জোরে হাততালি দিলাম। আচ্ছা, আমাদের সময় শেষ না? আমাদের সময় শেষ হলে একটু বলো পাভেল। অনেকক্ষণ আছে তোমাদের সাথে, 1 ঘন্টা, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। ধন্যবাদ ধন্যবাদ। জ্যোতিসংগীতা সংলাপ তো দিয়ে দিয়েছি। আচ্ছা, দাদার কথা শুনতে যাচ্ছেন কামাল ভাই। আচ্ছা কামাল ভাই, আমি শান্তনুকে বলি একটু বলতে দাদার কথা, ওদের পরিবারের কথা। আমার সবচেয়ে বড় ভাসুর ছিলেন উনি। আমি গত 18 ইংরেজিতে 2018 খ্রিস্টাব্দে যখন গিয়েছিলাম মিশিগানে, ওনার সঙ্গে দেখা করে এসেছি, এবং এটাই ছিল পরিবারের কারোর সাথে তার শেষ দেখা।
ওনার খুব মন খারাপ করেছিলেন আমি যেদিন চলে আসি, এবং করোনার যখন শুরু হলো প্রথম দিকে উনি চলে গেলেন। আমি এখন মাঝে মাঝে বলি যে আমাদের থিয়েটার পরিবারে উনি প্রথম চলে গেলেন, আমাদের থিয়েটার পরিবার থেকে, এবং আর যেন কেউ দ্বিতীয় না হয়, এই প্রথম যেন শেষ হয়। দাদা কথা শান্তনু বলুক। অসমঞ্জধর ওনার নাম। উনি সিলেটে সোনালী ব্যাংকে কর্মকর্তা ছিলেন। সোনালী ব্যাংকের বড় একটি ব্রাঞ্চের দায়িত্বে ছিলেন। তো উনি কর্মরত অবস্থায় ডিবি লটারি পেয়েছিলেন। আমাদের বৌদি কৃষি ব্যাংকের অফিসার ছিলেন, আমাদের সবচেয়ে বড় বৌদি এবং বড় ভাই। তো মধ্যবিত্ত পরিবারে যা হয় সেই সময়ে 97 সালে ওনারা ডিবি পেলেন, ওনাদের 3 সন্তান। তো যাবেন কি যাবেন না এই সময়, এবং আপনারা জানেন যে বাংলাদেশে নিম্ন মধ্যবিত্ত পরিবারের একটি ভবিষ্যৎ নিয়ে একটি টানাপোড়েন থাকে, এবং আমরা ভাইয়েরা বোনেরা সবাই বললাম যে তোমরা না হয় তোমাদের জীবন কাটিয়ে দিচ্ছ বা সাবলীলভাবে কাটিয়ে দিবে, কিন্তু আগামীতে বাচ্চাদের ভবিষ্যৎ কি হবে, সবাই যা ভাবে আর কি। সেই ভাবনা থেকেই সিদ্ধান্ত যে ডিবি যেহেতু পেয়েছি ওনারা যাবেন। তো ওনারা আমেরিকা গেলেন। ওনার সম্বন্ধী ওইখানে অনেক সহযোগিতা করেছিলেন, শ্বশুরবাড়ির মানুষ ওইখানে বাসা রেডি করে, যাবার আগেই বাসা ভাড়া টাড়া ওইগুলো সব রেডি করা ছিল। ওনারা গিয়ে সেখানে উঠলেন, এবং গিয়ে আশ্চর্যজনকভাবে দাদার ভালো লাগলো আমেরিকা। ওইখানকার মানুষের ব্যবহার, ওইখানের যে শিষ্টাচার সিস্টেমটা দাদার খুব ভালো লাগলো। দাদা যেবার রিটার্ন করলেন বাংলাদেশে এসে বললেন যে কত যে সুন্দর, কত যে ভালো। একটাই তারপর দাদার মাথার ভিতর ঢুকলো যে আমি পরিবারের ভাই বোনদেরকে কোন দিন নেব। এইটা একটা বিরাট চিন্তা। আর ওইখানে 3 সন্তান সহ স্ত্রী, ওই অর্থ উপার্জন করে এই বয়সে আবার আমাদের জন্য টাকা দিয়ে অ্যাপ্লাই করা কষ্টকর দাদার জন্য ছিল। তারপরে দাদা কয়েক বছর পর আমাদের সবার জন্য প্রায় উনি অ্যাপ্লিকেশন করেছিলেন, এবং একটা আশাই ছিল দাদার যে উনি পরিবারের সবাইকে নিয়ে আসবেন এবং একসাথে পরিবারের সবাই থাকবে। এই একটি স্বপ্ন দাদা দেখতেন, এবং আমাদের ফোনে আমাদেরকে বলতেন যে আমার একটাই স্বপ্ন যে আমার পরিবারের সবাই যেন চলে আসে। আমার খুব কম বয়সে, আমার 3 বছর বয়সে আমার বাবা মারা যায়। তো বাবার আদর, বাবার শাসন সবগুলোই আসলে আমি ব্যক্তিগতভাবে আমার ভাই বোন এবং মায়ের কাছ থেকে পেয়েছি। ভাই বোনেরা কোনো দিনই যে আমি পিতৃহীন সেটা আমাকে বুঝতে দেয়নি। আমি কোনো দিন সত্যি কথা বলতে কি যে বাবার অভাব আমি বুঝিনি আমার ভাইয়ের জন্য, আমার বোনের জন্য, আমার মায়ের জন্য। এবং আমার মায়ের একটি শিক্ষা ছিল যে ঐক্যবদ্ধ পরিবার, এইটা আমার মায়ের এটা বিরাট শিক্ষা আমি বলবো। আমার মা বেশি শিক্ষিত ছিলেন না, উনি সেই সময়ের মেট্রিক পাস ছিলেন। তো মায়ের একটি শিক্ষা ছিল যে আমার পরিবার ঐক্যবদ্ধ পরিবার, আমরা যেভাবে থাকি একভাবে থাকি। সেই শিক্ষাটা আমাদের বড় ভাইরাও পেয়েছে, এবং বড় ভাইয়েরও ইচ্ছা ছিল সেটাই। তারপর একদিন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল আমার দাদা এবং বৌদির, কার অ্যাক্সিডেন্ট হয়ে গেল, যার ফলে দাদা আর সেইভাবে কাজ করতে পারতো না। কিন্তু ওইখানকার কমিউনিটি লিডার ছিলেন, ওইখানকার মন্দিরের প্রেসিডেন্ট ছিলেন, সবাই পছন্দ করতো এবং দাদা খুব মিশতে পারতেন মানুষের সাথে। শেষ সময়ে দাদা অসুস্থ হয়ে বিছানাতেই ছিলেন অনেক দিন। ছেলে মেয়ে ওই ফাঁকে বড় হয়ে গেছে, তারা হাল ধরেছে সংসারের। কিন্তু দাদার একটাই পরিবার নিয়ে চিন্তা, শুধু দিন গুনতেন যে ডিবির সেকেন্ড লেটারটা গেছে কিনা। সম্প্রতি কয়েক মাস আগে আমরা এই চিঠিটি পেয়েছি এবং দাদাকে জানানো হয়েছিল। দাদা অত্যন্ত খুশি। তো বৌদি বলতো যে এই খবরটা পাবার পর তোমার দাদা অত্যন্ত খুশি, যেন অনেক সুস্থ। তো দাদা সব কর্মকাণ্ড করে গেলেন, সিগনেচার দিয়ে সব কিছু করে গেলেন। এবং বাংলাদেশের প্রত্যেকটা পরিবারেই আসলে কেউ কেউ থাকে ভাই বা বোন যে পরিবারের জন্য নিবেদিত, নিজের দিকে তাকায় না, তারা নিজের পরিবারের দিকে তাকায় না, বাবা বা মার স্থানটি দখল করে নেয়। আমি জানি বাংলাদেশের প্রতিটি পরিবারে এই ধরনের বড় ভাই আছে। আমাদের বন্ধুবান্ধবের অনেক বড় ভাই দেখা যে নিজের জন্য না, পরিবারের জন্য, নিজের জন্য কোনো সম্পদ না, নিজের জন্য কোনো অর্থ না,
পরিবার সবাইকে নিয়ে চিন্তা। আমি বলতে পারি যে আমার মায়ের শিক্ষা, আমার বাবার শিক্ষা, যে আমাদের বড় ভাই বোন সবাই খুব পরিবার কেন্দ্রিক, পরিবারের জন্য সবার মঙ্গল হয়, খোঁজখবর নেওয়া, নিজের জন্য না। সেই বাবার মতো বড় ভাই। এবং আরও একটা দুঃখের ব্যাপার যে উনি কোভিড আক্রান্ত ছিলেন না, উনি কিন্তু কোভিড আক্রান্ত হয়ে মারা গেছেন তা না, সেটা আরও একটা দুঃখের ব্যাপার যে ওনার নিয়মিত চেক আপের জন্য উনি হাসপাতালে গিয়েছিলেন। সেই নিয়মিত চেক আপের জন্য উনি হাসপাতালে গিয়েছিলেন, সেখানে অ্যাডমিট হয়ে চেক আপটা করতে হয় কয়েকদিন, সেখানে গিয়ে উনি কোভিড আক্রান্ত হয়ে গেলেন। এইটা একটা মানে বিরাট একটা দুঃখের ব্যাপার যে দাদা যেখানে থাকতেন নার্সিং সেন্টারে, সেটা সবচেয়ে নিরাপদ। আমরা ভাবতাম, আমরা নিজেরা আলাপ করতাম যে দাদা তো ভালো আছে, আলাদা আছেন, সুরক্ষিত আছেন, কিন্তু উনাকেই যেতে হলো চেক আপের জন্য, এবং গিয়ে উনি সেখানে কোভিড আক্রান্ত হয়ে গত 6 তারিখ উনি ইহলোক ত্যাগ করলেন। এবং শেষ ইচ্ছাটা যে আমাদেরও একটা শেষ ইচ্ছা ছিল যে হয়তো গিয়ে যদি দাদাকে দেখতে পারতাম, একটা নজর যদি দেখতে পারতাম, কিন্তু ঈশ্বরের সেইটা মঞ্জুর না। হয়তো দাদা আমাদের যাবার কাগজে দস্তখতটা দেবার জন্যই এতদিন বেঁচে ছিলেন আমাদের জন্য। তো আমরা খুব মর্মাহত, কারণ দাদা আমাদের দাদার আত্মার শান্তি কামনা করি আপনাদের কাছে। আপনারা সবাই আমার বড় ভাইয়ের জন্য সারা জীবন নিবেদিত প্রাণ একজন মানুষ, যে পরিবারের জন্য সারাটা জীবন দিয়েছেন। আমাদের দাদা বৌদি সবাই দাদার আত্মার শান্তি কামনা করবেন। এবং আমরা মনে প্রাণে চাই যে আমাদের আর কোনো স্বজনের যেন শুনতে না হয় যে কারো কোভিড এই মহামারীতে আসলে দাদা গেছেন, দাদাই যেন মানে প্রথম এবং দাদাই যেন শেষ হন, আমরা শুধু এটাই মনে প্রার্থনা করি। এবং যেদিন উনি মারা গেলেন, আসলে তার পরিবারও জানতো না যে তিনি পজিটিভ আছেন, তিনি পজিটিভ হয়েছেন, জানতো না তার পরিবারও। তো পরিবার যখন জানলো এবং আমাদেরকে জানালো, তো তারপরও আমাদের মনে ক্ষীণ আশা ছিল হয়তো দাদা ফিরে আসবেন, এবং কিন্তু উনি আসেননি। তো সবাই জানতে চাচ্ছিল তার পরিবারের অন্যরা কেমন আছে। এবং আরেকটি ব্যাপার আমি বলি যে এখানে আমরা অনেকে একটু শঙ্কায় থাকি যে ওইখানে যে ডেড বডির টেক কেয়ারটা কেমন হচ্ছে, কবর দেওয়া যায় কিনা বা দাহ করা যায় কিনা, সেটা আমরা দেখলাম। আমার যে দাদার ছেলে 5 দিন পর 5 দিন পর ওখানে একটা ফিউনারেল প্রোগ্রাম সেখানকার অথরিটি করলো দাদার ডেড বডি নিয়ে, অনেক সম্মান দিয়ে সুন্দর করে ধর্মীয় মতো একটা ফিউনারেল প্রোগ্রাম হলো, এবং তারপর দাহ করার জন্য তারা তাদের দায়িত্বে নিয়ে গেল। মানে আমেরিকা একটা উন্নত দেশ বলে আমার মনে হয়, বা সভ্য দেশ বলে যে এটা তারা করছে, তারা কিন্তু মৃতদেহের যথেষ্ট সম্মান দিচ্ছে, এবং যে যার ধর্মীয় শাস্ত্র মতে তারা শেষ অন্ত্যেষ্টিক্রিয়াটুকু করছে তারা। এবং সেখানে ওই দাদার 3 ছেলে মেয়েকে যেতে দিয়েছে পিপি পরে, আর কিন্তু আমার যাকে যেতে দেয়নি, দাদার ওয়াইফকে, কারণ উনিও একজন বয়স্ক মানুষ, ওনাকে জন্য মানে যেতে দেওয়া হয়নি, পারমিশন হয়নি। কিন্তু ওনার 3 ছেলে মেয়ে পিপি পরে, পুরা মানে সম্পূর্ণ পিপি পরে তাকে দেখতে যেতে দিয়েছে। এবং দাদাকে অদ্ভুতভাবে খুব সুন্দর করে ঘুম পাড়িয়ে, মনে হচ্ছে যেন দাদা খুব শান্তিতে ঘুমাচ্ছেন, ফুল টুল দিয়ে দাদাকে রাখা হয়েছে। এবং তারপরে তাদের দায়িত্বে তারা যে হিন্দু ধর্মীয় রীতি অনুসারে তাকে দাহ করেছেন, দাদার শেষ কার্য সমাপ্ত করেছেন, সবই করেছেন তারা খুব সুন্দর করে। দাদা থাকতেন মিশিগানে, ডেট্রয়েটে। তো এইগুলো আমরা দেখেছি আর কি, মানে লাইভ দেখেছি, তারা ভিডিও কলে আমাদেরকে দেখিয়েছে। তো অনেকেরই সেটা ধারণা যে আমরা শুনতে পাই অনেক কথা যে হয়তো মানে ওখানে অনেক মরছে, তাদেরকে কিভাবে কবর দেওয়া হচ্ছে, কিভাবে সৎকার করা হচ্ছে। কিন্তু আমি বলতে চাই যে আমাদের দাদার সৎকারটা এত সুন্দর আমরা দেখেছি যে একটু শান্তি লেগেছে দেখে, যে এত সুন্দর করে তারা একটা অত শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে একজন কোভিড রোগীকে, একজন করোনা ভাইরাস পজিটিভ রোগীকে যে সম্মানটুকু তারা দিয়েছে এবং শেষকৃত্য করেছে, আমরা দেখে আমাদেরও একটু শান্তি লেগেছে আর কি। ধন্যবাদ। অনুরাধা দেব, তার আগে ছিলেন তোফাজ্জল হোসেন ফয়সাল, আমি আসলে চিনতে পারছি না, আশা করি যদি হবিগঞ্জের হয়ে থাকেন হয়তো চিনব। আপনাকে অনেক ভালোবাসা। আমাদের সময় শেষ হলে একটু বলবে প্লিজ পাভেল। আমরা অনেকক্ষণ থেকে আছি, প্রায় 1.5 ঘন্টা হয়ে যাচ্ছে, আরও কিছুক্ষণ কি থাকতে হবে?
একটা খুব ভালো হলো যে পাবেল, নিমাই, বটতলা সংস্কৃতি কর্মীবৃন্দ সংস্কৃতি বর্তলা কর্মীবৃন্দ যে অনলাইনের মাধ্যমে আমাদের এই করোনাকালীন সময়ে আমাদের সবার খোঁজ খবর এবং একের সাথে আরেকজনের একটু কানেক্টিংয়ের যে একটা ব্যবস্থা করে দিয়েছে, উদ্যোগ নিয়েছে, পয়লা বৈশাখকে কেন্দ্র করে শুরু হয়েছিল। এটা আমাদের মনে হয় আমাদের যে অবসাদগ্রস্ততা, আমাদের যে মৃত্যু ভয়, আমাদের যে শঙ্কার মধ্যে থাকা, সেখান থেকে আমরা কিছুটা হলেও বের হয়ে আসতে পেরেছি এবং কিছুটা মত বিনিময় হচ্ছে যে আগামী দিনে কি করা যায় বা কীভাবে বাঁচা যায়। এটা আমরা আন্তরিকভাবে আমরা কৃতজ্ঞতা জানাই উদ্যোক্তাদের, এবং আরও অনেকজন সম্পৃক্ত হচ্ছেন, আমরাও দেখছি। সেটা আমাদের জন্য খুব ভালো একটা ব্যাপার। এবং এই সময়ে ইন্টারনেট সার্ভিসটি যথাযথভাবে চালু রাখার জন্য, যদি ইন্টারনেট বন্ধ হয়ে যেত তাহলে লকডাউন মানা আরেক কষ্ট হয়ে যেত। এটা সত্যি কথা যে এটা তো খুবই ভালো উদ্যোগ। এই উদ্যোগটি চালু থাকুক। পাবেলদেরকে আমাদের অনেক অনেক ধন্যবাদ পাভেলকে। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করে আমাদেরকে করতে পারেন, আমরা ধীরে ধীরে শেষ করব। আমরা প্রায় 2 ঘন্টা ছিলাম, আমরা কেউ গান জানি না, কেউ আসলে সেরকমভাবে আবৃত্তি শিল্পীও নেই, কিছুই জানি না। তারপরও আপনাদের সঙ্গে প্রায় 1.5 ঘন্টা ধরে আমরা আছি, 1.5 ঘন্টা ধরে গল্প করছি। আপনারা এই খ্যাপার পেজে যে নাম্বারগুলো দেওয়া আছে আমরা বলেছি কয়েকবার, আপনারা এগিয়ে আসুন, মানুষের পাশে দাঁড়ান। আসলে এরকম সংকট মানব জীবনে, মানুষের সমাজে 100 বছরে আসে। আমরা মানুষ হওয়ার যে সুযোগ পাচ্ছি, আমাদের মানবতা দেখানোর যে সুযোগ পাচ্ছি 100 বছরে আমরা পাচ্ছি। আমরা যে সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ, এই পরিচয়টি যেন এই সংকটে দিতে পারি। আমরা যেন মানুষের পাশে থাকি, আমরা ঘরে থেকে যেন মানুষের পাশে থাকি। আর আমাদের থিয়েটার কর্মীদের প্রতি আমার অনুরোধ, আমরা যেন আমাদের দলের ছেলেটির খবর নেই, আমার দলের মেয়েটির খবর নেই। আর দলের ছেলে মেয়েরা তোমরা যে কোনো প্রয়োজনে, অনেকগুলো গ্রুপ কাজ করছে এখন অনলাইনে অনেকগুলো গ্রুপ কাজ করছে, তাদের সঙ্গে তোমরা যোগাযোগ করো যে কোনো প্রয়োজনে। সবাই সবার পাশে আমরা দাঁড়াবো, সবাই দাঁড়াবো। ধন্যবাদ পাভেলকে, খ্যাপা টিমের পক্ষ থেকে আমাদেরকে ধন্যবাদ। তোমাকেও অনেক ধন্যবাদ। তুমি কয়েকদিন থেকে আমার সঙ্গে ক্রমাগত যোগাযোগ করছো, তারপর টেকনিক্যাল বিষয়গুলো দেখছো। আমি খ্যাপাকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। খ্যাপার সাথে আমার সম্পর্ক সেই 2015 থেকে 14 থেকে বোধহয় আমি প্রথম লিখেছিলাম খ্যাপায়। কথা ছিল রিসেন্ট আর একটা সংখ্যা বের হবে, আমি লেখা দিব। সব কিছু এলোমেলো হয়ে গেল, আবার হবে, নিশ্চয়ই হবে। আমরা আবার খ্যাপা বের করব, আবার প্রকাশের জগতে যাব, আবার মঞ্চে যাব। আমরাকে ধন্যবাদ দিয়ে শেষ করে দিতে চাই সবাইকে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, ঘরে থাকবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।